প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব প্রিন্সিপালস অফ ফাইন্যান্সের অধ্যায় 4 টাইম ভ্যালু অফ মানি এর উপরে। এটা আমার তৃতীয় লেকচার এবং সর্বমোট ফাইন্যান্সের উপরে 8 নম্বর লেকচার। এই তৃতীয় লেকচারে টাইম অফ ভ্যালু অফ মানিতে আমি EIR, ভ্যালু অফ আর, ভ্যালু অফ এন, নাম্বার অফ ইয়ার্স, রুল 72, রুল 69 আলোচনা করব। অর্থাৎ এর আগের দুটি লেকচারে আমি প্রেজেন্ট ভ্যালু অফ মানি এবং ফিউচার ভ্যালু অফ মানি সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছি। আর এখন এই টাইম ভ্যালু অফ মানির উল্লেখযোগ্য বিষয় EIR, ভ্যালু অফ রেট অফ রিটার্ন, দ্যাট মিন্স রেট অফ রিটার্ন বের করা, নাম্বার অফ ইয়ার্স কিভাবে বের করতে হবে, রুল 72, রুল 69 সংক্রান্ত আলোচনা করব। তো প্রথমেই আমরা দেখে নেই EIR কাকে বলে, অর্থাৎ ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বা কার্যকরী সুদের হার বলতে কি বোঝায়। বছরে একাধিকবার সুদ গণনা করা হলে বাৎসরিক সুদের মূল হারের চেয়ে প্রকৃত সুদ অধিক হারে আরোপিত হয়, যাকে কার্যকরী সুদ বলে। অর্থাৎ আমরা জানি যে একটা নির্দিষ্ট হারের সুদ যদি আমরা গণনা করি, যেটাকে আমরা বলি নমিনাল রেট, এই নমিনাল রেট বা সরল সুদ যদি বছরে একাধিকবার গণনা হয় তাহলে সুদের উপর আবার সুদ ধার্য করা হয়। সেই ক্ষেত্রে এই প্রকৃত সুদের হার, যেটা আমাদের আরোপিত সুদ, মানে যে সুদটি সুদের হার দেয়া রয়েছে তার থেকে বেশি হয়, এবং এই সুদের হারকে মূলত কার্যকরী সুদের হার বলে। এখন কার্যকরী সুদের হার নির্ণয়ের সূত্র হচ্ছে 1 প্লাস আর ভাগ এম পাওয়ার এম মাইনাস 1 ইন্টু 100। তার মানে EIR নির্ণয়ে আমাদের প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু বা নাম্বার অফ ইয়ার্স এর কোনোই প্রভাব নেই। সেই হিসাবে EIR নির্ণয়ে কেবলমাত্র বছরে কতবার সুদ গণনা করা হয় সেই বিষয়টি বিবেচনা করতে হবে, এবং বাৎসরিক সুদের হার কত এটি বিবেচনায় নিয়ে আসতে হবে। আমরা একটি উদাহরণের সাহায্যে বিষয়টি উপস্থাপন করছি। Calculate the effective interest rate for টাকা 1000 invested for 5 years at 8% interest compounded quarterly। আমি আগেই বলেছি যে এখানে এই প্রেজেন্ট ভ্যালু বা ইয়ার্স এর কোনো ভ্যালু নেই, এখানে শুধু ভ্যালু থাকবে আর, অর্থাৎ এই যে 8% এটা, এবং কম্পাউন্ডেড কোয়ার্টারলি, অর্থাৎ কোয়ার্টারলি যদি কম্পাউন্ড করা হয়, গণনা করা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রতি বছরে 4 বার সুদ গণনা করা হবে। তাহলে এম এর মান হবে 4। তাহলে এখানে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আর এর মান, সেটা হচ্ছে 8% ইকুয়াল টু 0.08, এবং এম এর মান যেটা বছরে একাধিকবার সুদ গণনা হচ্ছে, কোয়ার্টারলি মানে 4 বার সুদ গণনা করা হচ্ছে। এখন আমরা সূত্রে এই মানটা যদি বসাই তাহলে আমরা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বা EIR পাবো। EIR এর সূত্র হচ্ছে 1 প্লাস আর ভাগ এম পাওয়ার এম মাইনাস 1 ইন্টু 100। মান বসাই 1 plus 0.08 by 4 power 4 minus 1 into 100, 1 plus 0.02 power 4 minus 1 into 100। এখন এই 1.02 এর পাওয়ার 4 দিলে আসে 1.0824। এখান থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে পাই 0.0824, এবং এটাকে 100 দ্বারা গুণ করলে তাহলে পাওয়া যায় 8.24%, এবং এটাই হচ্ছে আমাদের ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বা EIR। তাহলে আমরা EIR নির্ণয়ে সাধারণত যেটা আমাদের প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু নির্ণয়ের ক্ষেত্রে EIR যদি আমাদেরকে বের করতে বলে তাহলে আমরা এইভাবে EIR নির্ণয় করব। এবারে ডিটারমাইনিং নাম্বার অফ ইয়ার্স ইন, অর্থাৎ নাম্বার অফ ইয়ার্স যদি আমাদেরকে বের করতে বলা হয় তাহলে দুই ভাবে আমরা নাম্বার অফ ইয়ার্স বের করতে পারি। একটি হচ্ছে যে ইন কেস অফ লামসাম অ্যামাউন্ট, অর্থাৎ একটা যদি নির্দিষ্ট অ্যামাউন্ট দেওয়া থাকে প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু, সেই ক্ষেত্রে আমরা কিভাবে এন এর মান বের করব। সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ভ্যালুর সূত্র ব্যবহার করতে পারি, আবার ফিউচার ভ্যালুর সূত্র ব্যবহার করতে পারি। একটা
এক্সাম্পল আমরা দেখছি, if you deposit টাকা 5,000 in a bank account at a rate of 12% interest, after how many years will you get টাকা 8,000? তাহলে এখানে প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 5,000, ফিউচার ভ্যালু 8,000, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 12%, 0.12, এবং এন বা নাম্বার অফ ইয়ার্স আমাদেরকে বের করতে হবে। আমরা জানি যে পিবি ইকুয়াল টু এফবি বাই 1 প্লাস আর পাওয়ার এন, যে কোনো সূত্র দিয়ে করা যাবে, দুইটার একটা দিয়ে, আমরা এটা দিয়ে করছি। তাহলে আমরা যদি পিবি কে এই পাশে নিয়ে আসি আর 1 প্লাস আর পাওয়ার এন কে এই পাশে নিয়ে আসি, তাহলে এইভাবে লেখা যায় 1 প্লাস আর পাওয়ার এন ইকুয়াল টু এফবি বাই পিবি। এবারে মান বসাই, এখানে এফবি হচ্ছে 8,000 এবং পিবি হচ্ছে 5,000, আর আর এর মান হচ্ছে 0.12। তো যদি আমরা 1 এর সাথে 0.12 যোগ করি তাহলে হয় 1.12 সমান হচ্ছে, এটা দিয়ে ভাগ করলে আসে 1.60। এবারে আমরা উভয় পক্ষে লগ সংযুক্ত করি, লগ 1.12 পাওয়ার n ইকুয়াল টু লগ 1.60। এবারে লগের নিয়ম অনুযায়ী n কে আমরা বাম পাশে নিয়ে আসি, তাহলে হয় n log 1.12 ইকুয়াল টু log 1.60। তাহলে n এর মান হবে log 1.60 ভাগ log 1.12। এখন এটা যদি আমরা ক্যালকুলেটরে দেই তাহলে n এর মান আসবে 4.15 ইয়ার্স। তাহলে এইভাবে আমরা n এর মান নির্ণয় করতে পারি যদি সেটা লাম্প সাম অ্যামাউন্ট হয়। এবারে যদি এই লাম্প সাম অ্যামাউন্ট হয় এবং বিষয়টা যদি কম্পাউন্ডেড হয় কোয়ার্টারলি, অর্থাৎ সুদ যদি বছরে একাধিকবার গণনা করা হয়, তাহলে আমরা কিভাবে এন এর মান বের করব? বলা আছে ইফ ইউ ডিপোজিট টাকা 5,000 ইন আ ব্যাংক অ্যাকাউন্ট এট আ রেট অফ 12% ইন্টারেস্ট কম্পাউন্ডেড কোয়ার্টারলি, যদি বছরে 4 বার গণনা করা হয়, তাহলে আফটার হাউ মেনি ইয়ার্স উইল ইউ গেট টাকা 8,000? মানে প্রেজেন্ট ভ্যালু হচ্ছে এখানে 5,000, ফিউচার ভ্যালু 8,000, আর হচ্ছে 12%, 0.12, একটি এম আছে, এম হচ্ছে কোয়ার্টারলি যেহেতু, তাহলে এম সমান 4, আর এন সমান কি, অর্থাৎ নাম্বার অফ ইয়ার্স সমান কত। সেক্ষেত্রে আমরা সূত্র ব্যবহার করব পিবি ইকুয়াল টু এফবি ভাগ 1 প্লাস আর বাই এম পাওয়ার এন এম। তাহলে এই এই মানটাকে আমরা বাম পাশে নিয়ে যাই, এফপিবি কে এটা নিচে নিয়ে আসি। এবার মান বসাই, আর এর মান 0.12, এম এর মান 4, এন এর মান নেই, এটা আমরা বের করব। এম এর মান 4, এফবি 8,000, পিবি 5,000। তাহলে 0.12 কে 4 দিয়ে ভাগ করলে 0.03, আর 4 ইন্টু এন 4n, আর এটাকে ভাগ করলে আসে 1.60। এবার আমরা লগ সংযুক্ত করি, লগ 1.03 পাওয়ার 4n ইকুয়াল টু লগ 1.60। লগের নিয়ম অনুযায়ী 4n কে বাম পাশে আনি, তাহলে 4n log 1.03 ইকুয়াল টু log 1.60। তাহলে 4n সমান হচ্ছে log 1.60 ভাগ log 1.03। তাহলে 4n সমান, এটা ক্যালকুলেটরে আমরা দিলে রেজাল্ট আসে 15.90। আর তাহলে n সমান আসবে 15.90 ভাগ 4, দ্যাট ইজ 3.98 ইয়ার্স। ডিটারমাইনিং নাম্বার অফ ইয়ার্স ইন কেস অফ অ্যানুইটি, যদি অ্যানুইটির ক্ষেত্রে আমরা নাম্বার অফ ইয়ার্স বের করতে চাই, সেই ক্ষেত্রে আমরা কিভাবে বের করব? তাহলে আমরা অ্যানুইটি সাধারণত ফিউচার ভ্যালুর যদি অ্যানুইটি দেয়া থাকে সেই ক্ষেত্রে আমরা এইভাবে সূত্র ব্যবহার করব। একটা উদাহরণের সাহায্যে দেখছি। ইউ নিড টু অ্যাকুমুলেট টাকা 1 লাখ, তোমার 1 লাখ টাকা জমানো দরকার। টু ডু ইউ প্ল্যান, এটা করার জন্য তুমি টু মেক ডিপোজিট অফ টাকা 4,000 পার ইয়ার, তুমি চিন্তা করছো যে পার ইয়ারে 4,000 টাকা করে জমা রাখবা, হুইচ পে 8% ইন্টারেস্ট, যেটা তোমাকে 8% সুদ দিবে। হাউ মেনি ইয়ার্স উইল ইট টেক টু রিচ ইওর গোল, কত বছর লাগবে তোমার এই 1 লাখ টাকা হতে। তাহলে এখানে এফডি হচ্ছে 1 লাখ টাকা, এবং অ্যানুইটি যেহেতু বাৎসরিক মানে প্রতি বছর যদি টাকা পয়সা জমা দেওয়া হয় সেটাকে অ্যানুইটি বলে, অর্থাৎ একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর সমপরিমাণ অর্থর আগমন বা বহির্গমনকে অ্যানুইটি বলে। তাহলে এখানে অ্যানুইটি হচ্ছে 4,000, আর 8%, 0.08, আর এন এর মান আমাদের বের করতে হবে। তো আমরা জানি এফডি ও এর অ্যানুইটি সূত্র হচ্ছে a ইনটু 1 প্লাস আর পাওয়ার n মাইনাস 1 ভাগ আর। মান বসাই, এফডি ও এ হচ্ছে 1 লাখ, এ 4,000, 1 প্লাস 0.08 আর এর মান
এন এর মান নেই, এটা বের করবো -1 ভাগ 0.08। এই 4000কে আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে ভাগ হবে 1,00,000কে 4000 দিয়ে ভাগ করি, আর এই পাশে বাকিটা থাকলো। তাহলে 1,00,000কে 4000 দিয়ে ভাগ করলে হয় 25, আর এই পাশে আছে 1.08 পাওয়ার n - 1 ভাগ 0.08। এই 0.08 থেকে দিয়ে 25কে আমরা গুণ করি, তাহলে 0.08 কে 25 দ্বারা গুণ করলে হয় 2, আর উপরে এইটুকু শুধু এই পাশ থেকে, এটা আর গুণনের সিস্টেম। 1.08 পাওয়ার n - 1, এই -1টা বাম পাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 2 + 1 = 1.08 পাওয়ার n। আমি একটু পক্ষান্তর করে লিখলাম 1.08 n = 3। উভয় পক্ষে লগ সংযুক্ত করি, তাহলে log 1.08 পাওয়ার n = log 3। লগের নিয়ম অনুযায়ী n বাম পাশে নিয়ে আসলাম, তাহলে n সমান log 3 ভাগ log 1.08, দ্যাট ইজ 14.28 ইয়ার্স। এই গেল আমাদের নাম্বার অফ ইয়ার্স বাহির করার পদ্ধতি। এবারে আমরা আলোচনা করব রেট অফ রিটার্ন বাহির করার পদ্ধতি। তাহলে রেট অফ ইন্টারেস্ট বা আর বাহির করার পদ্ধতি, সেই ক্ষেত্রেও আমরা পিবি সমান এফডি বাই 1 প্লাস আর এন বা পাওয়ার এন এই সূত্র ব্যবহার করতে পারি। তো একটি উদাহরণের সাহায্যে দেখছি। নওশিন বট এ শেয়ার 12 ইয়ার্স অ্যাগো, 12 বছর আগে কিনেছিল ফর টাকা 20, ইট ইজ নাও সেলিং ফর টাকা 60, অর্থাৎ 12 বছর আগে যেটা দাম ছিল 20 টাকা, বর্তমানে সেটা 60 টাকা। তাহলে এখানে 12 বছরের আগের মূল্য কি আমরা পিবি ধরবো। যাই হোক, হোয়াট ইজ দ্য কম্পাউন্ড গ্রোথ রেট ইন দ্য প্রাইস অফ দ্য শেয়ার, অর্থাৎ এই শেয়ারের প্রাইসটা কি হারে বৃদ্ধি পেয়েছে। তো এখানে আমরা দেখছি যেটা আগের দাম সেটা হচ্ছে 20 টাকা অর্থাৎ পিবি, আর পরের দাম যেটা সেটা হচ্ছে 60 অর্থাৎ এফবি, আর এন দেয়া আছে 12 ইয়ার্স। আমাদের বের করতে হবে আর সমান কত। তাহলে আমরা সূত্র ব্যবহার করি পিবি এফবি বাই 1 প্লাস আর পাওয়ার এন, দ্যাট ইজ 1 প্লাস আর পাওয়ার এন ইকুয়াল টু এফবি বাই পিবি। তাহলে 1 প্লাস আর এন এর মান দেয়া আছে 12, আর এখানে এফবি 60 পিবি 20, 1 প্লাস আর পাওয়ার 12 ইকুয়াল টু 3। 20 60 কে 20 দিয়ে ভাগ করলে হয় 3। তাহলে এই 3 কে আমরা যদি ক্যালকুলেটরের সাহায্যে এই এটা 3 এর পাওয়ার 1/12 দিলেও হয়, অথবা এটা হচ্ছে মানে 12 ঘন হবে 3 এর, দ্যাট ইজ 3 এর পাওয়ার 1/12 এরকম লিখলেও হবে, অথবা এটা ক্যালকুলেটরে আমরা যদি লিখি 12 তারপরে শিফট দিয়ে পাওয়ার দেই, তারপর 3 লিখি, তারপর সমান দেই, তাহলে মান আসবে। অর্থাৎ মান আসবে 1.0959, অর্থাৎ এইটার মান ক্যালকুলেটর দিয়ে। এখন আর সমান থাকে 1.0959 মাইনাস 1। এটা বাহির করার সিস্টেম হচ্ছে দুইভাবে করা যায়। এক হচ্ছে 3 পাওয়ার ব্র্যাকেটে দিতে হবে 1 ভাগ 12 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল, তাহলে হবে। অথবা আমরা যদি লিখি 12 তারপরে শিফট তারপর পাওয়ার তারপর 3 তারপর সমান যদি দিই, তাহলে হবে। তাহলে আর এর মান আছে 0.0959। আমরা জানি যে আর এর মানকে পার্সেন্টেজে রূপান্তর করতে হয়, সেই হিসাবে এটাকে আমরা 100 দ্বারা গুণ করলাম, তাহলে আসবে 9.59%। এবং এখানে বলে রাখা ভালো, সেটা হচ্ছে এনুইটির যদি আমরা রেট অফ রিটার্ন বের করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের আইআরআর এর সূত্র ব্যবহার করা লাগবে, আর যেটা আমাদের সপ্তম অষ্টম অধ্যায়ে আলোচনা করা হবে। সেই জন্য আমি এখানে এনুইটির আর নির্ণয়ের সূত্র আলোচনা করছি না। এবারে বিধি 72, কোন আসল দ্বিগুণ হওয়ার সময় বা হার নির্ণয়ের 72 ভিত্তিক যে পদ্ধতি, তাকে বিধি 72 বা 72 বিধি বলে। তাহলে মূলত এক যে কোনো আসল চক্রবৃদ্ধি হারে কত বছরে দ্বিগুণ হবে সেটা নির্ণয় করা যাবে এই সূত্রের মাধ্যমে, অথবা কোন হারে দ্বিগুণ হবে এটা বের করা যাবে। তো সেক্ষেত্রে দুইটা সূত্র, একটা হচ্ছে যদি আমরা বছর বের করতে চাই তাহলে 72 ভাগ আর, আর যদি রেট বের করতে চাই তাহলে 72/n। Mr. X invested to National Housing Taka 2 lakh at 9% compounded interest. In what time the investment will be double? অর্থাৎ কোন সময়ের মধ্যে ইনভেস্টমেন্ট ডাবল হবে। তাহলে ডাবলের জন্য আমাদের সূত্র হচ্ছে বিধি 72 আমরা প্রয়োগ করতে পারি। তো বিধি 72 প্রয়োগ করছি। এছাড়াও অন্য পদ্ধতিতেও করা যাবে, মানে পিভিএফবি সূত্রেও করা যাবে। এটা যেহেতু সহজ, এটা দিয়ে প্রমাণ করা যায় ইচ্ছা করলে। যাই হোক, বিধি 72 আমরা ব্যবহার করছি। আর সমান 9%। অঙ্কে যদি বলা থাকে যে বিধি 72 ব্যবহার করো, তাহলে তোমরা বিধি 72 ব্যবহার করবা।
আর যদি বলা না থাকে সেই ক্ষেত্রে অবশ্য এফবিপিবি সূত্র ব্যবহার করে আমি পূর্বে যেভাবে এন বাহির করার পদ্ধতি দেখিয়েছি ওইভাবে এন বের করা যাবে। তাহলে এখানে আর হচ্ছে 9% এবং এন কত বের করতে হবে। বিধি 72 অনুযায়ী এন সমান 72 ভাগ আর, মনে রাখতে হবে এখানে পার্সেন্টেজ মুক্ত করে লিখতে হবে, অর্থাৎ পার্সেন্টেজ মুক্ত করলেও 0.09 হবে না, এখানে পার্সেন্টেজ বাদ দিয়ে 9 লিখতে হবে। তাহলে 72 ভাগ 9 সমান 8 ইয়ার্স, তাহলে 8 বছরে এই টাকা দ্বিগুণ হবে। এবারে রেট কিভাবে বের করবো আমরা? বলা আছে যে মিস্টার এক্স ইনভেস্টেড টু ন্যাশনাল হাউজিং টাকা 2 লাখ এন্ড ওয়ান্ট টু গেট ইট ডাবল উইদিন 7 ইয়ার্স, অর্থাৎ 7 বছরের মধ্যে সে এটা ডাবল হতে চায়। তাহলে ফাইন্ড আউট দ্য রেট অফ ইন্টারেস্ট, ইন্টারেস্ট রেট কত হবে? তো স্বাভাবিকভাবে এখানে এন দেয়া আছে 7, আর এর মান বের করতে হবে। তাহলে আর সমান 72 ভাগ এন, দ্যাট ইজ 72 ভাগ 7, দ্যাট ইজ 10.29%। এবারে আসি আমরা বিধি 69, রুল 69। কোনো আসল দ্বিগুণ হওয়ার সময় বা হার নির্ণয়ের 69 ভিত্তিক পদ্ধতিকে 69 বিধি বা বিধি 69 বলে। এবং এক্ষেত্রে এন বাহির করার সূত্র হবে 0.35 প্লাস 69 ভাগ আর, এবং আর বাহির করার সূত্র হবে 0.35 প্লাস 69 ভাগ এন। উদাহরণের সাহায্যে দেখছি। Mr. X invested to a national housing টাকা 2 lakh at 9% compounded interest. In what time the investment will be doubled? আগের অঙ্কই আছে, শুধু আমরা 69 ব্যবহার করে সমাধান করছি। তাহলে 69 সূত্র অনুযায়ী আমাদের এইটিতে রেজাল্ট আছে 8.02 ইয়ার্স, যেটা 72 অনুযায়ী আসছিল 8 ইয়ার্স, তো কাছাকাছি এইভাবেই হবে। আর যদি আমরা এটা দিয়ে আর বের করি তাহলে যেরকম হবে, অর্থাৎ আগের অঙ্কেরই আছে 7 বছরে দ্বিগুণ হবে, সেই ক্ষেত্রে আর কত হবে? বিধি 69 অনুযায়ী আর এর মান আছে 10.21%। তাহলে আজকে আমাদের এই টাইম ভ্যালু অফ মানির আলোচনায় ইআইআর, বিধি 72, বিধি 69, নাম্বার অফ ইয়ার্স বের করা, রেট অফ ইন্টারেস্ট বের করার সূত্র গুলোর প্রয়োগ এই পর্যন্তই ছিল। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যদি পরবর্তী ভিডিওগুলো পেতে চাও তাহলে সাবস্ক্রাইব করে রাখো। আর সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।